প্রদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে নেমেছে নতুন এক বাহিনী। বলা হচ্ছে নতুন এই বাহিনী শুধু ইসরায়েলকেই নয় বরং বিপদে ফেলবে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দেশটির এক ঘনিষ্ঠ মিত্রকেও। এরপরেই জানিয়ে দিব এই অঞ্চলের মানুষ অচিরেই ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাই আশতিয়ানি। এরপরেই জানিয়ে দিব এবার পরমাণু অস্ত্রের সামনে দেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হবে বলে মন্তব্য করেছে পুতিন। এরপরেই জানিয়ে দিব গত 3 দিনে ইসরায়েলের ৭৯টি সামরিক যান ধ্বংস করল হামাস। জানাবো হামাসের অপ্রত্যাশিত সিদ্ধান্ত এখন কি করবে নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বোমার চালান আটকানোর কারণ জানালো যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েল বিরোধী যুদ্ধে এবার মাঠে নামল নতুন এক বাহিনী। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করাটা যতটা সহজ ভেবেছিল নেতানিয়াহু প্রশাসন, ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি। যুদ্ধের শুরুতে ইসরায়েলের বন্দীদের মুক্তি ও হামাসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া প্রত্যয় থাকলেও এখন ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করতে হচ্ছে গাজার বাহিরে আরও বিভিন্ন যোদ্ধাদের। এর মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে নতুন এক বাহিনী। বলা হচ্ছে নতুন এই বাহিনী শুধু ইসরায়েলকেই নয় বরং বিপদে ফেলবে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দেশটির এক ঘনিষ্ঠ মিত্রকেও। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও আগ্রাসনের বিরোধিতা প্রথমবারের মতো ইসরায়েল বিরোধী যুদ্ধে যোগ দিয়েছে বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আল আসতিয়ার ব্রিগেড তথা এবি। এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাদ বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে আল আস্তার ব্রিগেড জানিয়েছে গেল ২৭ এপ্রিল ইসরায়েলের এলাইথ বন্দরের ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। সংগঠনটি বলেছে ট্রাকনেট নামক যে কোম্পানি ইলাদ সমুদ্র বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় সেটির সদর দপ্তরে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে গেল বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়েছে। দখলদার ইসরায়েল গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে এবি তাদের ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে। গত বছরের অক্টোবর থেকেই সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ চালিয়ে আসছে। বিশেষ করে লেবানন ও ইয়েমেন থেকে সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছে ইসরায়েল বাহিনী ও তার মিত্র শক্তিগুলো। এবার মাঠে নেমেছে বাহরাইনের আল আস্তার ব্রিগেড গ্রুপ। ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস অনিবার্য। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এই অঞ্চলের মানুষ অচিরেই ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাই আশতিয়ানি। গাজা যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা সংস্থা ইসনার সাথে আলাপকালে জেনারেল আশতিয়ানি আরও বলেন আল আকসা তুফান অভিযানের ফলে রাজনৈতিক, সামরিক এবং আরও বহুল ক্ষেত্রে ইসরায়েলের আনুষ্ঠানিক পতন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল এবং তাদের মদতদাতা, তারা গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন পশ্চিম এশিয়া বিশ্বের বুকে একটি সংবেদনশীল অঞ্চল। বিশ্ব এই অঞ্চলের দিকে তাকিয়ে থাকে কেননা এই অঞ্চল থেকেই জ্বালানি সরবরাহ হয়। বিশ্ব অর্থনীতি ওই জ্বালানির উপরই নির্ভরশীল। এ সময় তিনি বলেন ইসরায়েল অচিরেই ধ্বংস হয়ে যাবে এবং তাদেরকে কঠিন শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হবে। পরমাণু অস্ত্রের সামনে দেওয়ার নির্দেশ দিলেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে সবচেয়ে বিধ্বংসী সংঘাত হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেন পরাজয়ের দ্বারপ্রান্তে। বিষয়টি এখন অকপটে বলেই বেড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তারপরও পশ্চিমাদের দিকে তাকিয়ে আছেন তিনি, চাইছেন আরও বেশি সামরিক সহায়তা। এরপরেই আবারও দৃশ্যপটে হাজির ন্যাটো সদস্য ও ইউরোপের অন্যতম সামরিক শক্তির দেশ ফ্রান্স।
কোনো সহায়তা নয়, রুশদের সঙ্গে লড়তে চাইছে ফরাসি সেনারা, তাও আবার নিজেদের নয়, ইউক্রেনের মাটিতে। সেই মতে সরকারিভাবে ফ্রান্স প্রথম ইউক্রেনে সেনা পাঠালো। এমন পদক্ষেপের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একবারও ভাবেননি যে তিনি ভীমরুলে চাকে ঢিল ছুঁড়েছে। ভুলে গিয়েছে প্রতাপশালী রুশ নেতা ভ্লাদিমির পুতিনের কথা। কিছুদিন আগেই জব্দ করা ন্যাটো সমরাস্ত্রের প্রদর্শনী করেছেন মস্কো, আর ফ্রান্স সেনা পাঠানোর পরেই সীমান্ত এলাকায় পরমাণু অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন। রাশিয়ার মহড়ার লক্ষ্য হচ্ছে অকৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও মোতায়েনের ব্যবহারিক দিকগুলো নিশ্চিত করা। সামরিক বাহিনী মহড়ার কারণ হিসাবে কিছু পশ্চিমা সামরিক কর্মকর্তাদের রাশিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও হুমকির কথা উল্লেখ করা হয়েছে। ইউক্রেন মিত্র এবং পশ্চিমাদের কাছে এমন হুমকির প্রতিক্রিয়া হিসাবে পারমাণবিক মহড়া ঘোষণা দিয়েছে পুতিন। মস্কোর কাছে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ছোট্ট পাল্লার কৌশলগত পরমাণু অস্ত্র রয়েছে। ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যে পুতিন সহ রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছে, দেশের অস্বস্তির বিপন্ন হলে দেশটির পরমাণু মতবাদ এসব অস্ত্র ব্যবহারের অনুমতি দেবে। পুতিনের এমন পদক্ষেপের পর নড়ে চড়ে বসেছে ফ্রান্স সহ ন্যাটোর দেশগুলো। রাশিয়াকে থামানোর কথা বলে সেনা পাঠানোর পর ভুলটা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে ম্যাক্রো। তিনি এটাও ভুলে গিয়েছিল যে ইউক্রেনে ফরাসি সেনা পাঠানোর পর রাশিয়াও ইউক্রেনের বাইরে গিয়ে অন্য দেশে হামলার বৈধতা এনে দিতে পারে। এমনটি হলে তাকে মেনে নেবে ন্যাটো, কারণ এই সামরিক জোট রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবার নীতিতেই রয়েছে। বর্তমানে যে পরিস্থিতি, তাতে ঘটনা যে কোনো সময় যে কোনো দিক মোড় নিতে পারে। কিন্তু ইউক্রেনে ফ্রান্স সেনা পাঠাক, সেটা রাশিয়া খুব বেশি দিন সহ্য করবে না বলে মনে করছে বিশ্লেষকরা। তবে ফ্রান্স যদি রাশিয়ার সাথে লড়তে আসে তবে সেরে কথা বলবেন না পুতিন। এটা বুঝতে পেরে ইউক্রেনে সেনা পাঠানোর খবরে সত্যতা নাকচ করে দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। 3 দিনে ইসরায়েলের 79টি সামরিক যান ধ্বংস করল হামাস। ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড জানিয়েছে, গত 3 দিনে তাদের যোদ্ধারা দখলদার ইসরায়েলি সেনাদের 79টি সামরিক যান ধ্বংস করেছে। এগুলোর মধ্যে কয়েকটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, বাকিগুলো আকস্মিক ধ্বংস হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে আল কাশেম ব্রিগেড আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা সিটির শেখ রেদওয়ান এলাকার একটি সুড়ঙ্গে প্রবেশদ্বারে রুবি ট্রাম্প স্থাপন করেছিল। ইসরায়েলি সেনারা যখন ওই সুড়ঙ্গের কাছে অগ্রসর হয় তখন সেটি উড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় বেশ কয়েকজন সেনা হতাহত বা নিহত হয়েছেন। এর আগে আলাদাভাবে এক বিবৃতিতে আল কাশেম ব্রিগেড দাবি করেছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়ির ভিতরে অবস্থান নিয়েছিল ইসরায়েলি সেনারা। ওই বাড়ির ভিতরে তাদের যোদ্ধারা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সেনা আহত হয়েছে, তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি হামাস বাহিনী। অপরদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধে হামাসের 5000 যোদ্ধা নিহত হয়েছে। হামাসের অপ্রত্যাশিত সিদ্ধান্ত, এখন কি করবেন নেতানিয়াহু? গতকাল রাতে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের এই ঘোষণা ইসরায়েলের জন্য বড় চমক ছিল, কারণ তারা ভাবতেও পারেনি হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণা দেবে। ইসরায়েল মনে করেছিল হামাস এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করবে, যেটিকে যুক্তরাষ্ট্র উদার চুক্তি হিসাবে অভিহিত করেছিল। হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণা দেওয়ার আগেই দখলদার ইসরায়েল রাফার মিশর সীমান্ত লাগোয়া অঞ্চল থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার অপ্রত্যাশিত ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠিন পরিস্থিতিতে পড়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি তাদের বিশ্লেষণে বলেছে, নেতানিয়াহু রাজনৈতিকভাবে আবদ্ধ, কারণ বর্তমানে তার নেতৃত্বাধীন যে জোট সরকার রয়েছে সেটি ইহুদিবাদী উগ্র জাতীয়তাবাদী দলগুলোর উপর নির্ভরশীল। এই উগ্রপন্থী জাতীয়তাবাদী দলগুলো হুমকি দিয়েছে, যদি রাফাতে হামলা করা ছাড়া নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে তারা সরকার ভেঙে দেবে। অপরদিকে হামাসের কাছে যেসব জিম্মি রয়েছে তাদের পরিবারের সদস্যরা দাবি করেছেন যে হামাসের সঙ্গে নেতানিয়াহুর চুক্তি করেন এবং তাদের স্বজনদের মুক্তি করে আনেন। এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পক্ষে, অসংখ্য নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার পরও ইসরায়েলের পক্ষে অবস্থান ধরে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কিন্তু এই বিষয়টি তার ভোট ব্যাংকের ক্ষতি করেছে। এছাড়া হামাসের কাছ থেকে তো সামরিক চাপ রয়েছেই। যদি বাইডেন নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে রাজি চাপ দেন তাহলে নেতানিয়াহুকে দুটি বিষয় থেকে একটি জিনিস বেছে নিতে হবে। হয় তাকে সরকার বাঁচাতে উগ্রপন্থীদের কথা শুনতে হবে, আর নয়তো যুক্তরাষ্ট্র যে সামরিক সহায়তা দিয়ে আসছে সেগুলো হারাতে হবে। এছাড়া এখন যুদ্ধবিরতি অর্থ হলো হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পুরোপুরি জয় পাবে না। কারণ যুদ্ধ শুরুর পর তারা ঘোষণা দিয়েছিল গাজা থেকে হামাসকে নির্মূল করা হবে এবং সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরোপ করা হবে। অর্থাৎ নেতানিয়াহু এখন কঠিন একটি পরিস্থিতি রয়েছে, আর এখন তিনি কি বেছে নেবেন সেটি নির্ণয় করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের বোমার চালান আটকানোর কারণ জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তৈরি বোমার একটি বড় চালান ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে বাইডেন প্রশাসন। গত সপ্তাহে বিষয়টি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এর কারণ নিয়ে মুখ খুলছিলেন না। এবার সিবিএস নিউজকে ইসরায়েলের বোমার চালান আটকে দেওয়ার কারণ জানালেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিসিবি মিডিয়া অংশীদার সিবিএস নিউজ ওই কর্মকর্তার নাম প্রকাশ করে।